আমাদের সঙ্গে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। বয়সভিত্তিক দল থেকেই প্রতিভার ঝলক দেখে যাচ্ছেন, জাতীয় দলে এখন ওয়ানডে দায়িত্ব পেয়েছেন। সে মেহেদী হাসান মিরাজের সঙ্গে আমরা কথা বলবো তার ক্যাপ্টেন্সি, তার বিপিএলের যাত্রা, জাতীয় দলের পারফরমেন্স সব কিছু নিয়ে। মিরাজ, শুরুতে জানতে চাওয়া, সময়টা কেমন যাচ্ছে, পরিবারে কেমন সময় দেওয়া হচ্ছে? এখন খেলার ততটা চাপ নেই? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। মাঝখানে খেলা ছিল, অনেক বেশি ব্যস্ত ছিলাম, বাট এখন একটু ফ্রি আছি। সামনে বিপিএল আছে, বিপিএল নিয়ে প্ল্যানিং করছি কিভাবে খেলবো। এবং হ্যাঁ, অবশ্যই ফ্যামিলিকে সময় দেওয়া হচ্ছে, তারপরে প্র্যাকটিস করা হচ্ছে। প্র্যাকটিসের কথা বললেন, সামনে বিপিএল। সে বিপিএল সামনে রেখে প্র্যাকটিসের কি ধরন বদলিয়েছেন না? কীভাবে আপনাদের প্র্যাকটিসটা চলছে আর কি? কারণ দীর্ঘ সময় ধরে খেলা হবে, আপনার সিলেক্ট টিমের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন। হ্যাঁ, অবশ্যই, যেহেতু ফরম্যাটটা ডিফারেন্ট টি-20 এবং এখানে প্র্যাকটিস প্যাটার্নও ডিফারেন্ট হবে। আমি কাজ করছি এবং আমাদের টিমে যে হেড কোচ আছে সোহেল স্যার, অবশ্যই আমি অনেক লাকি। স্যারের আন্ডারে প্রায় 1 মাসের মতন থাকবো এবং প্র্যাকটিস করতে পারবো এবং ম্যাচের ভিতর খেলতে পারবো, যেহেতু স্যারের সাথে ছোটোবেলা থেকেই কাজ করেছি। এবং আমার জন্য অনেক ভালো হবে, কারণ বিপিএলের পরে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে। সো আমি এটা আশা করি যে সামনে যে আমাদের খেলা আছে, এটা ভালো একটা প্রিপারেশন নিতে পারবো। আপনি কি আশা করছেন টি-20 ওয়ার্ল্ড কাপের টিমে আপনাকে আপনার ভক্তরা দেখতে পারবে এবং সেখানে সুযোগ আপনার হবে বিপিএল পারফর্ম করে? কারণ গত আসরে আপনি টুর্নামেন্ট সেরা প্লেয়ার ছিলেন। আমি আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করছি না, কারণ এর আগে আমি 2-3 বার ওয়ার্ল্ড কাপ খেলিনি টি-20। আমি সামনে যেটা ফোকাস করছি, যেহেতু বিপিএল আছে, এখানে অবশ্যই টপ পারফর্ম করতে চাই। এবং আমার সামনে যে খেলাগুলো আছে ইন্টারন্যাশনাল, যেহেতু আমি ওডিআই এবং টেস্ট খেলছি, এটা নিয়ে বেশি ফোকাস করতে চাই। এবং অবশ্যই টি-20তে যদি সুযোগ আসে সেটা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব, বাট আমি ওইরকম ওয়ারিড না টি-20 নিয়ে। ওয়ার্ড না বললেন যে আপনি ক্যাপ্টেন্সি করছেন এবং সিলেট হয়েও ক্যাপ্টেন্সি করবেন টি-20-তে। এই সিলেট টিমটাকে আপনি আবার কেমন দেখলেন? আপনার টিমে নাসুম রয়েছে, আফিফ রয়েছে, তরুণ অনেক প্লেয়ার রয়েছে, আপনি ক্যাপ্টেন্সি করছেন, এই দলটার আপনি কতটা আশাবাদী? আমাদের সিলেট টিমে মানে আপনারা যদি দেখেন, সবই ন্যাশনাল টিমের প্লেয়ার এবং খুবই ভালো প্লেয়ার। আপনি দেখেন নাসুম স্টিল হি ইজ ডুইং ভেরি ওয়েল। এবং আপনি দেখেন যে ইমন, ও রাইট নাও টি-20 স্কোয়াডে আছে এবং ও খুব ভালো খেলছে। এবং আফিফ বলেন, ও প্রিভিয়াসে অনেক পারফর্ম করেছে। তারপরে আমি আছি, আরও আপনি যে খালেদ দেখেন, স্টিল মানে আপনি ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়ারই দেখবেন। এবং যাদেরকে আরও পিক করা হয়েছে তারাও ন্যাশনাল টিমে কোনো না ভাবে খেলেছে, এর আগেও খেলেছে এবং ডোমেস্টিকে টপ পারফর্মার। সো ওভারঅল মনে করি সিলেট টিমটা এবার একটা খুব ভালো একটা কম্বিনেশন হয়েছে। এবং ফরেনাররা যদি পারফর্ম করতে পারে তাহলে আরও ভালো হবে, কারণ আমাদের বেশ কিছু বড় নাম আছে। আপনি দেখেন মোহাম্মদ আমির আছে, আমাদের ফুল সিজন খেলবে। সালমান নিশাদ আছে, স্যাম আইয়ুব আছে, মানে ওভারঅল ফরেনার কম্বিনেশনটাও অনেক ভালো আছে। একটু জানতে চাই যে জাতীয় দলের বিষয় নিয়ে ক্যাপ্টেন্সি করছেন, সেই ক্যাপ্টেন্সিটা কতটা উপভোগ করছেন এবং এই ক্যাপ্টেন্সি করার মাধ্যমে কি কি শিখতে পারছেন আর জাতীয় দলকে দেওয়ার জন্য? দেখেন, আপনি যত বেশি ক্যাপ্টেন্সি করবেন তত বেশি শিখবেন। এবং এখানে আপনার প্রতিনিয়ত শিখতে হবে। এবং আপনি ক্যাপ্টেন্সি, আমার কাছে মনে হয় এটা একটা ডিসিশন, রাইট ডিসিশন রাইট সময় যদি নেওয়া যেতে পারে, অনেক সময় সাকসেস হবে, অনেক সময় সাকসেস হবে না। বাট আপনি তখনই সাকসেসফুল ক্যাপ্টেন হবেন যখন সব প্লেয়ার পারফর্ম করবে এবং টিম রেজাল্ট করবে। আপনি অনেক ভালো ক্যাপ্টেন, টিম জিতে না, কেউ পারফর্ম করতে পারে না, তাহলে কখনই ক্যাপ্টেন এটা উপরে যাবে না। আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ার পারফর্ম করাটা খুবই ইম্পর্টেন্ট। এবং টিম যদি রেজাল্ট করে তাহলে অবশ্যই ক্যাপ্টেনের একটা ইম্পর্টেন্ট একটা রোল থাকে। সো আমার কাছে মনে হয় যে আমি প্রতিনিয়ত শিখছি ক্যাপ্টেন্সি। অনেক সমালোচনা আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনাদের বয়সভিত্তিক দল থেকে ক্যাপ্টেন্সি করে আসছেন, সেটা কতটা আপনার কষ্ট লাগে এবং সেটার থেকে আপনি কি উপলব্ধি করতে পারেন? দেখেন, সমালোচনা তো অবশ্যই হবে, কারণ যারা সমালোচনা করছে, আমি মনে করি কি যে রাইটভাবে সমালোচনা করাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা অনেক সময় অনেক কিছু ডিসিশন নেই। আবার আপনারা যারা যারা আছেন অনেক কিছু দেখেন, বাট জিনিসটা হলো কি, এখানে অনেক সময় মিসকমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট হয়। আমরা যেভাবে চিন্তা করি হয়তো আপনারা অন্যভাবে চিন্তা করেন। সো আমার কাছে মনে হয় যে আপনারা যারা আছেন, আপনারা যদি অবশ্যই সমালোচনা করবেন, বাট সেটা যদি একটা সীমারেখার মাধ্যমে সমালোচনা করা হয়, ক্রিকেটিং ভাষায় যদি সমালোচনা করে, জিনিসটা বেটার হয়। মিরাজ, ক্যাপ্টেন্সি করছেন, সতীর্থদের কাছ থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন এবং কোন সতীর্থদের কাছ থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন যদি বলতে, যে দু একজন আপনার আগে ক্যাপ্টেন্সি করেছে, আপনার ক্যাপ্টেন্সি নিয়ে মাঠের মধ্যে আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে, সেটা আপনারা রেজাল্ট পাচ্ছেন যদি বলতেন।
অবশ্যই সবাই সাপোর্ট করছে এবং বিশেষ করে সাপোর্টটা আমি এটাই বলবো যে সবাই যার যার জায়গা থেকে পারফর্ম করাটা আমার কাছে মনে হয় যে সাপোর্ট। কারণ আমাকে সবাই যদি ইনফরমেশন দিতে থাকে, আমি যে সব ইনফরমেশন নিব এরকম কোনো কিছুই না। সো সাপোর্টটা আমি মনে করি এরকম, যার যার জায়গা থেকে সে যদি পারফর্ম করে, সে যদি টিম জিতানোর ক্ষেত্রে যদি রোলটা প্লে করে, এটাই আমার কাছে মনে হয় সাপোর্ট। আপনি দেখেন যে লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা সিরিজ জিতেছি, সো সবাই পারফর্ম করেছে এবং ভালো খেলেছে। সো আমার কাছে মনে হয় এটাই হলো আমার কাছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে সাপোর্ট। আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনেক আলোচনা, অনেক সমালোচনা হয়, শান্ত মিরাজের সম্পর্ক আগের মতো নেই। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই দুজনের সম্পর্ক নিয়ে এত কথা ওঠার মধ্যে দুজনের বয়সভিত্তিক দল থেকে খেলে আসছেন, আপনার এটা নিয়ে মন্তব্যটা কি? এটা পুরোটাই গুজব। আপনারা যেটা বলেন এটা সম্পূর্ণটাই গুজব। আমার সাথে ওর কখনোই কোনো কিছু হয়নি এবং এটা আসলে আমি জানি না এই কথাগুলো কারা বলে এবং কিভাবে বলে। কারণ ওর সাথে তো আমার সবসময় ভালো সম্পর্ক এবং স্টিল আমার সাথে ওর, আমরা একসাথে খেলছি, একসাথে পারফর্ম করছি এবং বয়স ভিত্তিক থেকে ও আমার আন্ডারে খেলেছে। আমি যখন বাংলাদেশ টিমে খেলছি ও তখন ক্যাপ্টেন ছিল, এখন আমি আবার ক্যাপ্টেন্সি করছি, ও খেলছে। সো এখানে আমাদের ভিতরে কোনো ধরনের কোনো প্রবলেম নেই, দ্বন্দ্ব নেই। যারা বলছে জিনিসটা আসলে সম্পূর্ণটাই গুজব হিসাবে মনে করেন নিতে হবে, কারণ এটার কোনো ভিত্তি নেই। মিরাজের জাতীয় দলের সবচেয়ে কাছের বন্ধুকে, তার সঙ্গে ক্রিকেটের বাইরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আপনি দেখেন যে ন্যাশনাল টিমে সবাই তো অবশ্যই ভালো ফ্রেন্ড এবং সবার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। আহ, অবশ্যই শান্ত আছে, মুস্তাফিজ আছে, আপনি আরও যদি বলেন যে আপনার তাহিদ হৃদয় আছে, ও ভালো আছে। তারপর আরও অনেকে আছে যে আপনার নাম বললে শেষ করতে পারবো না। সবাই অনেক সাপোর্টিং এবং সবাই খুবই মানে কেন হেল্পফুল। হেল্পফুলের কথা বললেন, মুস্তাফিজের বিষয়ে জানতে চাই। সাতক্ষীরায় মুস্তাফিজের বাড়ি, আপনার বাড়ি খুলনা। মুস্তাফিজ আইপিএলে 9 কোটি 20 লাখ টাকায় দল পেয়েছে KKR-এ। আপনার একসময় আইপিএল খেলার একটা ইচ্ছা স্বপ্ন ছিল, যেটাও সামনে আমার ভবিষ্যৎ দেখতে পারবো। মুস্তাফিজের এমন পারফরমেন্স, মুস্তাফিজের বোলিং এগ্রেশন, আপনি তো ক্যাপ্টেনের কাছ থেকে দেখেন, সেটা নিয়ে কি বলবো? না, মোস্তাফিজের সাথে তো আমি ছোটোবেলা থেকেই খেলেছি এবং আপনি যদি বিগিনিংটা দেখেন, আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি এবং ওর আমার আগে ডেবু হয়েছে এবং আমি মনে করি ও এটা ডিজার্ভ করে এবং এটা অনেক আগে থেকেই ডিজার্ভ করে। আমার এখনও মনে আছে ও যেবার হায়দ্রাবাদে খেলেছিল এবং ওইবার চ্যাম্পিয়ন হয়েছিল। আমি মনে করি তারপর থেকেই ও এরকম প্রাইজ ডিজার্ভ করে এবং সেই জিনিসটা এবার হলো। সো আশা করি ও ডে বাই ডে নিজেকে অনেক ইমপ্রুভ করেছে এবং ওর যে স্ট্রেংথের জায়গা আছে ও আরও অনেক উপরে নিয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় আগে হয়তো এক্সপিরিয়েন্সটা কম ছিল, এই 9-10 বছরের ওর এক্সপিরিয়েন্সটা বেড়েছে। সো ওই জিনিসটা যদি একসাথে মুভ করে তাহলে আরও বেটার করবে। সো আশা করি ওর জন্য শুভকামনা রইল এবং অবশ্যই ও নেক্সট আরও যে বিগত দিনগুলো আইপিএল খেলবে আর যেখানেই খেলুক না কেন অনেক পারফর্ম করবে। মিরাজ, আমরা পঞ্চপাণ্ডবের নাম শুনেছি, আপনাদের সিনিয়র ক্রিকেটার, আপনি শান্ত। আপনাদের জামানায় পঞ্চপাণ্ডব কী হতে পারে বলে আপনি মনে করেন, সেখানে আপনিও ইনক্লুড করতে পারেন নিজেকে? দেখেন, আপনি যেটা বললেন যে বাংলাদেশ টিমে সবারই পারফর্ম করতে হবে এবং আমি সবাই যদি পারফর্ম করে তাহলে বাংলাদেশ টিম জিতবে। ইন্ডিভিজুয়ালি যদি 1-2 জনের নাম বলি, কখনোই এটা 1-2 জনের নাম দিয়ে আমরা বাংলাদেশ টিম জিততে পারবো না। সো আমার কাছে মনে হয় যে 11 জন খেলবে তারা 11 জনই পারফর্ম করতে হবে। 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে 19 উইকেট নিয়েছিলেন, প্রথম টেস্ট ডেবিউ ছিল, সেখানে দারুণ বোলিং করেছিলেন। 26 চলে আসছে, আপনার ক্যারিয়ারটা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? আক্ষেপের জায়গায় কী আছে, প্রাপ্তির জায়গায় কী আছে? আপনি যেটা বলেন যে আমি ইন্টারন্যাশনাল তো অনেক দিন হয়ে গিয়েছে, প্রাপ্তির জায়গা বলেন যে এখনও যে অনেক কিছু অর্জন করে ফেলেছি এরকম কোনো কিছুই না, এখনও অনেক দূর যেতে হবে এবং আপনার ইন্টারন্যাশনাল পর্যায়ে আপনার সাকসেস রেটটা বেশি থাকতে হবে এবং ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হতে হবে। সো আমার কাছে মনে হয় যে আমি যদি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হতে পারি তাহলে আমার জন্য এটা বিরাট একটা সাকসেসফুল হবে এবং অ্যাট দ্য সেম টাইম অবশ্যই আমি একটা স্বপ্ন দেখি যে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যেতে এবং বাংলাদেশ কখনোই ট্রফি জিতেনি কোনো ফরম্যাটেই, কোনো বড় টুর্নামেন্টে। সো আমার খুব ইচ্ছা যে আমি যখন রিটায়ার্ডের আগে যেন আমি বাংলাদেশ টিমকে একটা ট্রফি এনে দিতে পারি, সেটা আমার অনেক বড় স্বপ্ন। ক্যাপ্টেন হিসেবে কী স্বপ্ন দেখেন? ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশের কি জিততে চান? অবশ্যই একটা ট্রফি জিততে চাই, সেটা হতে পারে এশিয়া কাপ, কারণ আমরা কখন এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারিনি। ওয়ার্ল্ড কাপ
দেন পরের ইস্যু, কারণ আপনি যদি এশিয়ার ভিতরে চ্যাম্পিয়ন না হতে পারেন, ওয়ার্ল্ড কাপ অনেক পরের স্টেজ। সো এশিয়া কাপটা চ্যাম্পিয়ন হতে হবে, এটা আমি মনে করি, কারণ অনেকবার আমরা ফাইনাল খেলেছি, এশিয়া কাপ কখনো চ্যাম্পিয়ন হতে পারিনি। দেন তারপরেও স্বপ্ন দেখা উচিত যে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হব। আগামী এশিয়া কাপে আমাদেরকে পাখির চোখ করতে পারি যে শিরোপা আমাদের ঘরে আসতে পারে। আমি তো অবশ্যই স্বপ্ন দেখি যে নেক্সট এশিয়া কাপ যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি, এটা আমাদের জন্য অনেক অনেক বড় প্রাপ্তি হবে। একটু জিজ্ঞেস করি যে ক্যারিয়ারে তো অনেকের উইকেট পেয়েছেন, দুইজন ব্যাটসম্যানের কথা বলবেন তার উইকেট পেয়ে প্রাপ্তি লেগেছে, ভালো লাগা কাজ করেছে। বিরাট কোহলি এবং আমার কাছে আর একটা উইকেট খুবই ভালো লেগেছিল এবি ডিভিলিয়ার্স। সেঞ্চুরি করেছেন টেস্ট, ওয়ানে, টি-20 মিলে, কোন সেঞ্চুরিটা মেমোরেবল যে এখনো মনে আছে, মাঝে মাঝে ভালো লাগা কাজ করে? ইন্ডিয়ার সাথে যেটায় 69 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল, আমি আর রিয়াদ ভাই প্রায় 150 রানের পার্টনারশিপ দিয়েছিলাম, ওটা আমি 83 বলে 100 রান নট আউট ছিলাম মিরপুর মাঠে। অনেক মাঠে খেলেছেন, প্রিয় মাঠ কোনটা, কোন মাঠে খেলে ভালো লাগা কাজ করে, সৌন্দর্য বলি, পারফর্ম বলি, সব কিছু মিলিয়ে? প্রিয় মাঠ বলতে হ্যাঁ অবশ্যই অনেক মাঠে খেলেছি, বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল পাকিস্তানের যে 2টা টেস্ট ম্যাচ খেলেছিলাম, এবং ওই 2টা টেস্ট ম্যাচ আমি অনেক কিছু শিখেছি, কারণ এইরকম ট্রু উইকেটে আমি যে উইকেট নিতে পারি বা আমি যে রান করতে পারি, এটা আমার কনফিডেন্টটা বাড়িয়ে দিয়েছে, কারণ এত ভালো উইকেট ছিল ওখানে। আমি এক ইনিংসে 5 উইকেট পেয়েছিলাম, ভালো উইকেটে, যেখানে পেস বলার ওখানে হেল্প থাকে। সো আমার কাছে ওই এক্সপিরিয়েন্সটা অনেক ভালো লাগার ছিল। ম্যাচ অনেকের ব্যাটিং তো দেখেছেন, মানে কার ব্যাটিং থেকে চোখের শান্তি কাজ করে, মানে দেখতে, ব্যাটিং দেখতে ভালো লাগে যে ভালো ব্যাটিং করছে বাংলাদেশের বাইরে? বাংলাদেশে অবশ্যই ভালো লাগে আপনার বর্তমানে তামিমের ব্যাটিং দেখতে খুবই ভালো লাগে, মানে ও যখন ব্যাটিং করে, মানে অনেক তানজিব তামিম, হ্যাঁ, ওর ব্যাটিং দেখতে খুবই ভালো লাগে এবং অনেক স্মুথলি ব্যাটিং করে। আর দেশের বাইরে তো অবশ্যই বিরাট কোহলি। বিরাট কোহলির সঙ্গে যখন আপনার কথা হয়েছিল, আপনার জার্সিও দেখেছেন, আপনার বাসায় একটা রয়েছে, তিনি আপনাকে কি অ্যাডভাইস দিয়েছিলেন, সেটা আপনার ক্যারিয়ারে কতটা ইম্প্যাক্ট ফেলেছে? না, অনেক কথা বলেছে, এবং ব্যক্তিগতভাবে আমি ওর সাথে যখনই দেখা করি অনেক কথা বলি এবং শেখার চেষ্টা করি যে কিভাবে নিজেকে ইমপ্রুভ করা যায়, যে জিনিসটা ও নিজেকে করেছে ইন্ডিয়ান টিমে, এবং ও অনেক কথা বলেছে, খুব ভালো ভালো অ্যাডভাইস দিয়েছে যে নিজেকে কিভাবে উপরে নিয়ে যেতে হবে। অনেক কোচের অধীনে খেলেছেন, একজনের নাম বলতে হবে যে কোন কোচের কাছ থেকে বেশি শিখতে পেরেছেন, যে মনে হয়েছে যে না এই কোচটা আরও বেশি দিন বাংলাদেশ টিমে থাকলে ক্রিকেটটা উপকৃত হতো? দেশি দেশে এবং দেশের বাইরে? অবশ্যই দেশের ভিতরে আমি সবসময় বোলিংটা যার সাথে কাজ করে মানে ভালো লাগে সে হলো সোহেল স্যার, এবং তার সাথে আমি অনেক কমফোর্টেবল বোলিং নিয়ে কাজ করতে পারি, এবং তার সাথে বোলিং নিয়ে কাজ করলে আমি অনেক মানে আমার কনফিডেন্ট অনেক বেড়ে যায়। এবং ব্যক্তিগতভাবে ব্যাটিং সাধারণত আমি কাজ করি বাবুল স্যারের সাথে, হয়তো বেশি সময় পাই না ওনার সাথে কাজ করার, কারণ অনেক ন্যাশনাল টিমে বিজি শিডিউল থাকে, বাট যখনই ওনার সাথে কাজ করি আমার অনেক কনফিডেন্ট মনে হয়, কারণ উনি অনেক মোটিভেশন কথা বলে আমাকে। দেশের বাইরে যদি আপনি বলেন, ন্যাশনাল টিমে বর্তমানে একজন আছে সাকলাইন ভাই, উনি মুস্তাক আহমেদ, মুস্তাক আহমেদ, বর্তমানে বাংলাদেশে এখন মুস্তাক আহমেদ আছেন, উনি অনেক ভালো বোলিং কোচ এবং উনি অনেক মোটিভেশন কথা বলে, যে জিনিসটা আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয়, এবং তিনি ভালো সময় বলেন খারাপ সময় বলেন সব সময় আমাদেরকে সাপোর্ট করেন, এটা জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। 3 ফর্মেটে বাংলাদেশের 3জন অধিনায়ক, আমরা বাইরের থেকে অনেক কথা বলি, ড্রেসিং রুমে আপনাদের পরিবেশটা কেমন থাকে 3 অধিনায়কের মধ্যে, এবং আপনারা কীভাবে দলটাকে এগিয়ে নিতে কাজ করেন? যখন আপনি ওয়ান টিমে ক্যাপ্টেন্সি করেন তখন টেস্ট এবং টি-20 ক্যাপ্টেন কতটা হেল্প করে মাঠের মধ্যে, যখন তারা থাকে তখন আপনি তাদের কীভাবে হেল্প করেন? দেখেন, ক্যাপ্টেন তো এটা একটা টিমের পার্ট, ক্যাপ্টেন জিনিসটাকে নিয়ন্ত্রণ করে, এবং দিন শেষে কিন্তু যে 11 জন খেলে তাদের খেলতে হয়। এবং আপনি যেটা বললেন যে যখন যে 3 ফরম্যাটের 3 জন খেলে তখন কিন্তু তাদের পারফর্ম করতে হয়, কারণ তারাও কিন্তু একটা টিমের পার্ট, এমন না যে তারা আলাদা, কারণ তারা বেস্ট 11-এর প্লেয়ার। ক্যাপ্টেনের রোলটা মাঠের ভিতরে, দেন যখন আপনি ফিল্ডিং সেট আপ বলেন, বোলিং করানো বলেন, এটা ক্যাপ্টেনের পার্ট। যখন আপনি ব্যাটিং করবেন তখন কিন্তু ক্যাপ্টেনের আর কোনো রোল নেই, তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি ব্যাটিংটা কিন্তু নিজেরই করতে হয়। আর এন্ড অফ দ্য ডে আপনার কেরিয়ারে কিন্তু নিজেরই রান যোগ হবে। সো আমি যদি ক্যাপ্টেন না থাকি, আমি যদি বোলিং করি 5 উইকেট পাই, আমার কেরিয়ারে যোগ হচ্ছে, ব্যাটিং করলে আমার কেরিয়ারে যোগ হচ্ছে। সো এখানে কোনো মানে এরকম না যে আমি ক্যাপ্টেন বা ও পারফর্ম করছে না, এরকম কোনো কিছু না। মানুষজন যেটা জানে বা অনেকে অনেক কথা বলে, এই জিনিসটা কিন্তু ঠিক না, কারণ দিন শেষে সবাই কিন্তু কেরিয়ার এখানে। সো পারফর্ম করলে ভালো লাগে, খারাপ খেললে কিন্তু খারাপ লাগে। সো এই জিনিসটা সবার, মানে আমার কাছে মনে হয় এই জিনিসটা সবার বোঝা উচিত।